নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন। আজকে আমি তোমাদের যে ক্লাসটা বোঝাবো সেটা হলো দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের বিশ্বায়ন। বিশ্বায়ন কি সেই সম্পর্কে আজকে আমি তোমাদের আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগেই আমি তোমাদের একটা কথা বলে নিই যে অবশ্যই সেই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং চেষ্টা করবে যাতে করে বানিয়ে লেখার একটা সাহসিকতা অর্জন করতে পারো। তো আর কথা না বাড়িয়ে আজকে আমি ক্লাসটা শুরু করতে চলেছি। তো প্রথমেই আমাদের এই অধ্যায়ে অর্থাৎ বিশ্বায়ন সম্পর্কে জানতে হলে আলোচ্য গ্রন্থে প্রথম ভাগের শেষ অধ্যায় হলো বিশ্বায়ন। অর্থাৎ আমাদের যে বইটা সেই বইটার প্রথম ভাগের লাস্ট যে চ্যাপ্টারটা অর্থাৎ শেষের অধ্যায়টা হলো বিশ্বায়ন। সেই বিশ্বায়ন যা আজকের যুগে অত্যন্ত পরিচিত একটা শব্দ। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ পুঁজি, পণ্য, প্রযুক্তি প্রভৃতি আদান প্রদানই হলো বিশ্বায়ন। মানে পণ্য বলো, পুঁজি বলো, তারপর হলো প্রযুক্তি বলো, একটা দেশ যখন অপর একটা দেশের সঙ্গে বিনিময় করে তখন এটাকে বলা হয় কি বিশ্বায়ন। ঠিক আছে। মানুষ দৈনন্দিন জীবনে বেঁচে থাকার সঙ্গে বিশ্বায়নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যাকে আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না। বিশ্বায়নের কারণ খুঁজতে গিয়ে অনেক পুঁজি, পণ্যদ্রব্য এবং জনগণের প্রবাহমানতা বা স্থানান্তরকে আমরা বুঝিয়ে থাকি। ঠিক আছে, অনেক দ্রব্য, পণ্যদ্রব্য এবং স্থানান্তরের কি মানুষের স্থানান্তরের প্রবাহমানতাকে আমরা সাধারণত বুঝিয়ে থাকি। কিন্তু মানব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে বিশ্বায়ন প্রক্রিয়া চলমান রয়েছে প্রাচীন কাল থেকেই। তবে সমকালীন বিশ্বায়ন প্রক্রিয়ার পূর্বের তুলনায় স্বতন্ত্র এবং বৈচিত্র্যপূর্ণ। আমরা আবার আধুনিক বিশ্বায়নের প্রেক্ষিতে বা ঐতিহাসিক দিকটি যথেষ্ট শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ হয়ে থাকে। সেই বিশ্বায়ন নামটা আমরা যদিও শুনে থাকি, কিন্তু সেই বিশ্বায়ন নামটা কি অনেক আদিকাল থেকেই শুরু হয়ে এসেছে। মানে অনেক আগে থেকেই সেই বিশ্বায়ন নামটা শুরু হয়েছে বা সেই বিশ্বায়ন নামের সঙ্গে আমরা পরিচিত ছিলাম। তবে দেখা যায় যে বিশ্বায়নের কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে পণ্যদ্রব্য এবং জনগণের প্রবাহমানতা বা স্থানান্তরকেই বুঝিয়ে থাকি। ঠিক আছে। তাহলে কিন্তু মানব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে বিশ্বায়ন প্রক্রিয়া চলমান রয়েছে অনেক আগে থেকে। বিশ্বায়নের পশ্চাতে কোনো নির্দিষ্ট কারণ কাজ করেনি। এই যে দ্বিতীয় জায়গাটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, বিশ্বায়নের পশ্চাতে কোনো নির্দিষ্ট কারণ কাজ করেনি। মানে কি কারণে বিশ্বায়ন হয়েছিল? এক্ষেত্রে শিল্প বিপ্লব ও প্রযুক্তির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির উন্নতি, বিশেষত টেলিফোন, টেলিগ্রাম, মাইক্রোচিপ, পেজার, কম্পিউটার ইত্যাদি আবিষ্কার বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। তবে মনে রাখতে হবে আমাদের শুধুমাত্র উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলেই বিশ্বায়ন প্রতিষ্ঠা সম্ভব হয়নি। মানে বিশ্বায়ন শুধু উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলেই হয়েছে তা নয়। এর সঙ্গে ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের পারস্পরিক অন্তর্নিহিত সম্পর্ক। মানে বিভিন্ন দেশের সঙ্গে মানুষের যে পারস্পরিক একটা অন্তর্নিহিত সম্পর্ক ছিল, এটাও ছিল একটা কারণ। এর সঙ্গে ছিল যা কোনো ভৌগোলিক সীমারেখার গণ্ডিকে আবদ্ধ নয়। তার বিচরণ অবাধ, কর্মকাণ্ডের পরিধি বিস্তৃত, স্থানীয় আঞ্চলিক স্তর থেকে তা বিশ্বস্তরে উন্নতি হয়েছে। ঠিক আছে। তারপর যে এটা দুটো ভাগ গেল, তারপর হলো এদিকে বিশ্বায়নের রাজনৈতিক প্রভাবের দিকটাও যথেষ্ট বিতর্কিত বিষয় ছিল বা বিতর্কের বিষয়। যেমন ধরো নাকি
একদিকে বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব দিকটি যথেষ্ট বিতর্কিত। কেন? অনেকে মনে করেন বিশ্বায়ন রাষ্ট্রীয় সার্বভৌমিকতার প্রথাগত ধারণাকে আঘাত করে। পূর্বে সমগ্র বিশ্ব কল্যাণকামী রাষ্ট্রের ধারণায় বিশ্বাসী ছিল, মানে পুরো বিশ্ব কল্যাণকামী রাষ্ট্রের ধারণায় বিশ্বাসী ছিল। আজ বিশ্বায়ন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রের কার্যাবলী সীমিত করে দিচ্ছে। রাষ্ট্র কল্যাণকামী রাষ্ট্রের পরিবর্তে বাজারিকরণের বেশি উৎসাহী হয়ে উঠেছে। রাষ্ট্র কেবল আইন শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা বিষয়গুলিকে মৌলিকতা দান করেছে, কিন্তু পরিষেবার ক্ষেত্রে থেকে নিজেকে অনেকটাই সংকুচিত করে নিয়েছে। ঠিক আছে, তারপর হলো যে জায়গাটা, সেটা হলো আবার বিশ্বায়নের অর্থনৈতিক কারণও আজ বিশ্বের সর্বাপেক্ষা চর্চিত। ঠিক আছে, বিশ্বায়নের অর্থনৈতিক কারণ যেমন ধরো, বিশ্বায়নের অর্থনৈতিক কারণ বলতে গেলে প্রথমেই আসে WTO এবং মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ও IMF প্রভৃতি আর্থিক সংস্থাগুলির ভূমিকা। কেন এই সংস্থাগুলির সৃষ্টি হলো? কেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রথম বিশ্বের দেশগুলি WTO ও IMF গঠনে উৎসাহী ছিল? এক কথায় অর্থনৈতিক বিশ্বায়ন হলো বিশ্বব্যাপী রাষ্ট্রগুলির বৃহত্তর অর্থনৈতিক প্রবাহমানতা। বিশ্বের ধনী রাষ্ট্রগুলি দরিদ্র রাষ্ট্রের পুঁজি বিনিয়োগের উৎসাহ, পাশাপাশি আসে সস্তা শ্রমিক, বেকারত্ব, কর্মী ছাঁটাই, মরশুমি বেকারত্ব ইত্যাদি। কিন্তু কিছু কিছু অর্থনীতিবিদ অর্থনৈতিক বিশ্বায়নকে বিশ্বের নয়া উপনিবেশিকবাদ বলেও আখ্যায়িত করেছেন। সেই বিশ্বায়নটাকে কিছু কিছু অর্থনীতিক কি করেছেন, বলেছে যে এটা একটা শোষণের নয়া অর্থনীতিবিদ হিসাবেই এটাকে কি করেছে, আখ্যায়িত করেছেন। যেমন ধরো ভারত, তবে দেখা যায় যে কি আবার বিশ্বায়নের কথা যদি আসে তাহলে দেখা যায় যে সংস্কৃতির ক্ষেত্রে একটি একতা এখনো প্রায় শোনা যায়, তা হলো ম্যাকডোনাল্ডিকরণ। অর্থাৎ আজ বিশ্বায়ন মানুষের চিন্তা, চেতনা ও মনকে প্রভাব ফেলেছে। পশ্চিমী স্বপ্নে আজ বিশ্বাসী বিদুর। এই প্রক্রিয়া শুধুমাত্র দরিদ্র রাষ্ট্রগুলির জন্য ক্ষতিকারক নয়, বরং গোটা মানব সমাজের জন্য ভয়ঙ্কর। কেননা এর ফলে সমগ্র বিশ্বে ঐতিহ্যবাহী পরিপূরক হারিয়ে পরম্পরাগুলি হারিয়ে যেতে বসেছে। সামর্থ্যের বাইরে গিয়ে মানুষ মিথ্যা ভোগবাদের স্বপ্নের পিছনে ছুটে চলেছে। বিশ্বের সংস্কৃতিকে যেন গ্রাস করে ফেলেছে বার্গার, জিন্স, পার্টি কালচার, কুক, পেপসি ইত্যাদি। ভুলতে বসেছে আমাদের প্রাচীন ঐতিহ্যকে। তা হলো সংস্কৃতি একীকরণ, যা বিশ্বায়নে এক বিশেষ চরিত্র। মানে আমাদের যে সংস্কৃতি, পুরনো সংস্কৃতিটা, তার বিশ্বায়নের ফলে আস্তে আস্তে এটা কি হয়ে যাচ্ছে, বিলুপ্তি হয়ে যাচ্ছে। সেই বিলুপ্তির পথে চলে যাচ্ছে আমাদের সেই পুরনো সংস্কৃতিগুলি। নতুন সংস্কৃতি এসে আস্তে আস্তে কি করতে শুরু করেছে, গ্রাস করতে শুরু করেছে। তবে ভারত এই বিশ্বায়নের বাইরে থাকবে কেন, বা থাকবে একথা ভাবাই যায় না। কেননা 1991 খ্রিস্টাব্দে, দেখো আমি তোমাদের সনটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, 1991 খ্রিস্টাব্দে 1991 খ্রিস্টাব্দে নয়া অর্থনীতির সুবাদে ভারত আজ বিশ্বায়নের একটা বড় অংশীদার। এর ফলে শুরু হলো রাষ্ট্রায়ত্ত পুঁজির সংকোচন, বৈদেশিক বিনিয়োগ, সাইবারের বাড়ন্ত, স্থাপিত হলো কল সেন্টার নামক নতুন কর্মসংস্থানমুখী শিল্পের, শুরু হলো ঐতিহ্যবাহী শিল্প কারখানার অবনমন, গৃহীত হলো কর্মী সংকোচন নীতি। তাহলে দেখা গেল যে এইসব নীতি আস্তে আস্তে কি হলো, শুরু হতে লাগলো। বিশ্বায়ন নিয়ে তার বিরোধের সূত্রপাত
তার সৃষ্টির দিন থেকেই শুরু হয়েছিল। অর্থাৎ যে কোনো জিনিস যখন সৃষ্টি হয় সেই দিন থেকেই তার কি হয়ে যায়, বিরোধের সূত্রপাতও হয়ে যায়। ঠিক তেমনটা বিশ্বায়নের ক্ষেত্রেও হয়েছিল। বিশ্বায়ন নিয়ে বিরোধের সূত্রপাত সৃষ্টি হয়েছিল তার 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 সৃষ্টির দিনে। বিশ্বায়ন কতটা ভালো বা খারাপ তা তর্ক সাপেক্ষ, কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই। এই বিশ্বায়নের ফলে ধনী দেশগুলি বা পুঁজিপতি শ্রেণী তাদের পুঁজির উত্তরোত্তর বৃদ্ধি করেছে। পুঁজিপতি শ্রেণী তাদের পুঁজি বাড়িয়ে তুলেছে সেই বিশ্বায়নের ফলে। আর অনুন্নত ও দারিদ্র পীড়িত রাষ্ট্রগুলি ক্রমে দারিদ্র্যের করাল গ্রাসে দারিদ্র হয়ে পড়েছে। এক ঋণ সুদ হতে না হতে আরেক ঋণের জালে জড়িয়ে যাচ্ছে সেই ছোট দেশগুলি। ঠিক আছে, এক কথায় পুরাতন মহাজন নতুন মূলকে ফিরে এসেছে। যদি এক কথায় আমরা বলতে চাই যে পুরাতন মহাজন নতুন মূলকে ফিরে এসেছে, অর্থাৎ কোনো একটা জিনিস, এই কথাটার মানে হলো কোনো একটা জিনিস যখন পড়ে থাকে তখন সেটা পুরনো হয়ে যায়। সে পুরনো জিনিসটাকে বিক্রি করার জন্য অনেক সময় কি করে কোম্পানি, সেটার মধ্যে একটা নতুন কি লাগিয়ে দিই, নতুন মলাট লাগিয়ে দিই, তাহলে সেই জিনিসটা বিক্রি হয়ে যায়। ঠিক সেম, অর্থাৎ যখন আগে ইংরেজরা আমাদেরকে শাসন করত, সেমভাবেই শাসন করেছে, শুধু পদ্ধতিটা কি হয়ে গেছে, অন্যরকম হয়ে যাচ্ছে। সেই বিশ্বায়নের ফলে এভাবেও ভারত নয়, অন্যান্য রাষ্ট্রগুলি, ছোট ছোট রাষ্ট্রগুলি শোষিত হতে চলেছে। তাই বিশ্বায়নের প্রতিবাদে গড়ে উঠেছে ওয়ার্ল্ড সোশিয়াল ফোরাম। ঠিক আছে, ওয়ার্ল্ড সোশিয়াল মানে বিশ্বায়নের প্রতিবাদ হিসাবে কি গড়ে উঠেছে, ওয়ার্ল্ড সোশিয়াল ফোরাম গড়ে উঠেছে। এটি একটি বিশ্বমঞ্চ বিশ্বায়ন বিরোধী, মানবাধিকার কর্মী, পরিবেশবাদী, শ্রমজীবী মানুষের একজোট। এর প্রথম সম্মেলন হয় ব্রাজিলের পোর্টো এলেগ্রেতে 2001 খ্রিস্টাব্দে। অর্থাৎ এটার বিরোধিতা করার জন্য ওয়ার্ল্ড সোশিয়াল ফোরাম কি করা হয়েছে, গড়ে উঠেছে, যেটাকে বলা হয় কি বিশ্বমঞ্চ, যেটা সৃষ্টি হয়েছিল 2001 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 2001 খ্রিস্টাব্দে সৃষ্টি। তাই দেখা গেল যে কি বিশ্বের প্রতিবাদে গড়ে উঠেছে ওয়ার্ল্ড সোশিয়াল ফোরাম। এই একটি বিশ্ব মঞ্চ বিশ্বায়ন বিরোধী, মানবাধিকার কর্মী, পরিবেশবাদী, শ্রমজীবী মানুষের একজোট। এর প্রথম সম্মেলন হয়েছিল ব্রাজিলের পোর্টো এলেগ্রেতে 2001 খ্রিস্টাব্দে। এই বিশ্বায়ন বিরোধী কর্মসূচি অঙ্গ হিসেবে উঠে এসেছে স্বত্বাধিকার প্ল্যানের সংস্কার আইনগুলির অসঙ্গতির প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমী পুঁজিবাদী ওষুধ কোম্পানিগুলির করাল গ্রাসে দেশজ ওষুধ কোম্পানিগুলি আজ বিলুপ্তির পথে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ওষুধ কোম্পানিগুলি, সেই ওষুধ কোম্পানিগুলির জন্য যে দেশীয় ওষুধ কোম্পানিগুলি রয়েছে, সেইগুলি আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, বিলুপ্তির পথে চলে যাচ্ছে, অবলুপ্তির পথে। ভারত এই ব্যাপারে প্রবল বিরোধী, কারণ ভারতের ঐতিহ্যবাহী নিম, হলুদ বা বিভিন্ন ভেষজ ওষুধ ইউরোপীয় ও আমেরিকার ওষুধগুলির শতাধিকার কেনার জন্য তৎপর। ফলে ভারতীয় দেশীয় কোম্পানিগুলি এই সকল ভেষজ জিনিসের উপর কোনো গবেষণা ও ওষুধ বাজারে বিক্রি করার অধিকার হারাবে। অর্থাৎ দেখা যায় যে ইউরোপীয় কোম্পানিগুলি যে ওষুধ তৈরি করে, সেই ঔষধের জন্য ভারতের যে উদ্ভিদগুলি, অর্থাৎ ভারত থেকে যে উদ্ভিদগুলি নেওয়া হয়, যেমন ধরো হলুদ, যেমন কি আছে কয়েকটা গাছ, হলুদ, নিম এবং আরো অন্যান্য ভেষজ উদ্ভিদ, সেই এগুলিকে তারা কিনে নিয়ে সেগুলি থেকে ওষুধ বানায় এবং সেই ওষুধ আবার ভারতে বা অন্যান্য দেশে বিক্রি করা হয়। এতে তাদেরই বেশিটা লাভবান হচ্ছে। তাই বিশ্বায়নের কোনো দিককে বেছে নেবে তা আমাদের ঠিক করে নিতে হবে। তাই আমরা ঠিক করে নিতে হবে বিশ্বায়নের কোন দিকটাকে আমরা বেছে নেব এবং বিশ্বায়নের কোন দিকটা আমরা গ্রহণ করব এবং কোন দিকটা আমরা গ্রহণ করব না। ঠিক আছে, সেই সিদ্ধান্ত থাকবে আমাদের। তো আজকে আমি তোমাদের সেই বিশ্বায়ন
সম্পর্কে বুঝিয়ে দিলাম, অর্থাৎ বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন যেটাকে ইংরেজিতে বলা হয়, সেই বিশ্বায়ন সম্পর্কে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কমেন্ট করে জানালেই আমি আমার ভুলটা বা যে জায়গাটার মধ্যে আমি দুর্বল আছি বা যে জায়গাটা আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে বুঝাতে পারিনি সেই জায়গাটাকে আবার আলাদাভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করব। ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই তোমরা জানাবে, কারণ তোমাদের উপর ভিত্তি করে আমি পরবর্তী ক্লাসটা করার উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।